নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। বাচ্চাটাকে সুরক্ষিত জায়গায় রেখে যখন চন্দ্রাবতী রাজমহলে এলো, তখন রাত হয়ে গিয়েছিল। রথ থেকে নেমে যমুনার সঙ্গে ও যখন প্রবেশ করল, তখন বীরেন্দ্র প্রতাপের এক সেবিকা দৌড়ে দৌড়ে এসে বলল, মহারানী মা, মহারাজ অনেকক্ষণ থেকে আপনার জন্য অপেক্ষা করছেন। চন্দ্রাবতী যমুনাকে রানীমহলে যাওয়ার ইশারা করে নিজে বীরেন্দ্র প্রতাপের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের মধ্যে বীরেন্দ্র প্রতাপ বসে গভীর চিন্তায় মগ্ন ছিল। সুরায় ভর্তি একটা পেয়ালা সামনে রাখা ছিল। চন্দ্রাবতীর পায়ের শব্দ পেয়ে ওর ধ্যান ভাঙল। ওহ চন্দ্রাবতী, এসো এসো। ও সুরার পেয়ালা হাতে নিয়ে বলল, তুমি না বলে কোথায় চলে গিয়েছিলে? কতবার আমি দাসীদের তোমার ঘরে পাঠিয়েছিলাম, কিন্তু ওখানে তোমাকে পাওয়া গেল না, আর সোনালকেও পাওয়া যায়নি। চন্দ্রাবতীর মনে পড়ল ও সোনালকে শশীকলার ঘরে তল্লাশি নিতে বলেছিল। ও নিশ্চয়ই এখনো ওই কাজই করছে। আমি মহামন্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছিলাম। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের পাশের একটা আসনে বসতে বসতেই বলল, তাই সেটাই যাচাই করতে গিয়েছিলাম। আমার সন্দেহ ছিল যে মহামন্ত্রী আপনার ওই শত্রুর হয়েই বোধহয় কাজ করছিল। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ প্রথমে অবাক হলো, তারপরও চন্দ্রাবতীকে গভীরভাবে দেখতে দেখতে জিজ্ঞাসা করল, কিন্তু মহামন্ত্রীর প্রাসাদে তো আমিও গিয়েছিলাম, তখন তুমি তো ওখানে ছিলে না। আমি প্রাসাদে যাইনি মহারাজ। চন্দ্রাবতী একটু ইতস্তত করে বলল, আমি আমি নর্তকীদের বস্তিতে গিয়েছিলাম। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপকে সব কথা খুলে বলল, কিন্তু ওই বাচ্চাটার কথাই শুধু বলল না। সব কথা শুনে বীরেন্দ্র প্রতাপ স্তম্ভিত হয়ে গেল। তারপর রাগে দাঁত পিষতে পিষতে বলল, ওর মরার পর আমি সুমন্তের কাছ থেকে এই সব খবর পেয়েছিলাম। লুকিয়ে লুকিয়ে ওই বিশ্বাসঘাতক মহামন্ত্রী এরকম জঘন্য কাজ করত। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, কিন্তু এ কথা তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়বে, আর তারপর আমাকে বদনাম করার জন্য আমার উপর দোষ দেবে যে আমি আমার রাজ দরবারে চরিত্রহীন বাজারু লোকদের স্থান দিয়েছি। আরে আরে বিলাসিতা করার জন্য বরঙ্গনারই দরকার ছিল কেন? এখানে রাজমহলে দাসী সেবিকা এসব কি কম পড়ে গিয়েছিল? কথা বলে বীরেন্দ্র প্রতাপ বুঝতে পারল চন্দ্রাবতী তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। ও নিজের কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি সুরা পান করতে লাগলো। চন্দ্রাবতী বিদ্রুপের স্বরে বলল, যখন বিক্রমগড়ের রাজারই এরকম চিন্তা ভাবনা, তখন মন্ত্রীদের ভাবনা যদি জঘন্য হয়, তাহলে তাতে অবাক হওয়ার কি আছে? মহারানী হোক বা পাটরানী অথবা কোনো দাসী, আপনার জন্য তো শুধু ওদের শরীরেরই দাম আছে না, যেটা আমোদ প্রমোদ বা ভোগ বিলাসিতার কাজে আসে। না না চন্দ্রাবতী, তুমি ভুল বুঝছো। বীরেন্দ্র প্রতাপ লজ্জা পেয়ে বলল, আমি রাগের মাথায় বলে ফেলেছি। তুমি নিজেই ভাবো, বিগত কিছুদিন ধরে আমাদের রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটছে, রাজমহল আর রানীমহলে যা কিছু হচ্ছে, তাতে আমি মানসিকভাবে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছি। চারিদিকে অব্যবস্থা, চক্রান্ত, ষড়যন্ত্র। আমার তো কিছুই মাথায় আসছে না যে আমি এই সব কিছু কিভাবে নিয়ন্ত্রণ করব। কথা বলে বীরেন্দ্র প্রতাপ এক নিঃশ্বাসে পেয়ালা খালি করে দিল। তারপর আবার পেয়ালায় সুরা ঢালতে লাগলো।
চন্দ্রবতী বুঝতে পারল বীরেন্দ্র প্রতাপ অনেক চিন্তায় আছে। আপনি চিন্তা করবেন না মহারাজ, চন্দ্রবতীর ওর হাত থেকে পেয়ালা নিয়ে বলল। এখন সবকিছু আমার উপর ছেড়ে দিন। বীরেন্দ্র প্রতাপ ধীরে হেসে বিশেষ স্নেহের দৃষ্টিতে চন্দ্রবতীকে দেখতে দেখতে বলল, আমি তোমার কাছ থেকে এই জবাবটাই আশা করেছিলাম চন্দ্রবতী। আমি জানি একদিন তুমি ঠিকই সবকিছু নিজের নিয়ন্ত্রণে করে নেবে। আমি সেই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। চন্দ্রবতী হালকা হাসল, কারণ বীরেন্দ্র প্রতাপের এই কথার আড়ালে লুকিয়ে থাকা কথাটা খুব ভালো করে বুঝতে পারল। নিজের জায়গা থেকে উঠল আর বলল, আচ্ছা, তো এখন সুরা ত্যাগ করে বিশ্রাম করুন, আমারও ক্লান্ত লাগছে। এ কথা বলে ও যাওয়ার জন্য ঘুরতেই, দাঁড়াও চন্দ্রা, বীরেন্দ্র প্রতাপ ওর হাত ধরে বলল, তুমি আজ রাত্রে এখানেই থেকে যাও না আমার কাছে। তাছাড়াও আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি রানী মহল ছেড়ে আমার সঙ্গে আমার মহলেই থাকবে। চন্দ্রবতী প্রথমে চমকে উঠল, তারপর মনে মনে হাসল আর ভাবল, তো সবসময় আমাকে তোমার চোখের সামনে রাখতে চাও, তাই না? যাতে আমার প্রতিটা পদক্ষেপে তুমি আমার উপর নজর রাখতে পারো। ঠিক আছে, এতে আমার কাজও আরো সহজ হয়ে যাবে। চন্দ্রবতীকে জড়িয়ে ধরে বীরেন্দ্র প্রতাপ বলল, আমি শুধু আজ রাতে নয়, প্রতিটা রাতেই তোমাকে চাই চন্দ্রাবতী। আমার সব চিন্তা, সব উদ্বেগ ভুলে আমার মহারানীর আলিঙ্গনে সুখ পেতে চাই আমি। চন্দ্রবতী মনে মনে নিজেকে প্রস্তুত করল, তারপর বীরেন্দ্র প্রতাপকে 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরল। পরের দিন সকাল সকাল রানীমহলে সোনাল চন্দ্রাবতীর ঘরে পৌঁছল, কিন্তু চন্দ্রাবতীকে নিজের ঘরে না পেয়ে ও মাথা ঠুকল। হায় হায়, ও মনে মনে বলল, যমুনা বলেছিল যে মহারানী মা রাত্রে মহারাজের ঘরে গিয়েছিলেন, তবে কি এখনো ওখানেই আছেন? তার মানে মহারাজ এখন মহারানী মার বশীভূত হয়ে যাচ্ছেন। কি মজা! ভাবতে ভাবতে সোনাল মনে মনে খুশি হয়ে গেল আর দ্রুত দৌড়ে রাজমহলে গেল। ও গিয়ে দেখলো বীরেন্দ্র প্রতাপের ঘর তখনও বন্ধ ছিল। সোনাল চিন্তায় পড়ে গেল, এক্ষুনি মহারানী মার সঙ্গে দেখা করতেই হবে আমাকে। অধৈর্য হয়ে সোনাল বীরেন্দ্র প্রতাপের দরজা ধাক্কা দিতেই যাচ্ছিল, তখনই দরজা খুলল আর চন্দ্রাবতী বাইরে এলো। হায় হায় মহারানী মা! সোনাল 2 হাত বুকের উপর রেখে ঘাবড়ে গিয়ে বলল, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিলেন। চন্দ্রাবতী তাড়াতাড়ি ওকে ঘর থেকে দূরে নিয়ে যেতে যেতে বলল, তোমার সকাল সকাল এখানে এভাবে আসা একেবারেই ঠিক হয়নি সোনাল। বীরেন্দ্র প্রতাপ জানতে পারলে তোমার পিছনে গুপ্তচর লাগিয়ে দেবে, বুঝেছ? ক্ষমা করবেন মহারানী মা, সোনাল বলল, আসলে কাল শশীকলার ঘর থেকে না এমন একটা জিনিস পেয়েছি, সেটা দেখানোর জন্য আমি অস্থির হয়ে উঠেছি। এই দেখুন। একথা বলে সোনাল একটা রূপোর কাঁটা চন্দ্রাবতীকে দেখালো। চন্দ্রাবতী গভীরভাবে ওটা পর্যবেক্ষণ করল। এর ব্যবহার তো চুলে খোপা বাঁধার জন্য করা হয়, কিন্তু এতে কি এমন বিশেষত্ব আছে সোনাল? শশীকলার ঘর থেকে তো এরকমই জিনিস পাওয়া যাবে, তাই না? না মহারানী মা, সোনাল চাপা স্বরে বলল, শশীকলা কখনো তো চুলে খোঁপা করতই না। শুধু তাই নয়,
এই রানীমহলের প্রতিটা পাত্রাণী চুল খুলেই রাখে, কিন্তু সুরেলা কখনো চুল খুলে রাখে না, সব সময় খোপা করে রাখে আর আঁচল দিয়ে ঢেকে রাখে, তাই তো কেউ জানতেই পারে না। চন্দ্রাবতী একথা শুনে চমকে উঠল। তখনই ও বুঝতে পারল ওই কাঁটা থেকে এখন একটা হালকা হালকা সুগন্ধ বের হচ্ছে। আরে, এটা তো সেই সাদা চন্দনের গন্ধ। চন্দ্রাবতী এই চুলের কাঁটার গন্ধ শুকে বিড়বিড় করে বলল, কিন্তু সুরেলার মতো সাধারণ পাত্রাণীর কাছে সাদা চন্দনের আতর এলো কোথা থেকে? কোথাও সুরেলাকে ফাঁসানোর জন্য কোনো চক্রান্ত করা হচ্ছে না তো? কারণ খোপা থেকে এই অলংকার পড়ে যাওয়ার খুবই মুশকিলের ব্যাপার। সুরেলা আর শশীকলার মধ্যে কোনো লড়াই হয়নি তো? চন্দ্রাবতী মনে মনে নানা ঘটনার সূত্র খোঁজার চেষ্টা করল। সোনাল বলে উঠল, আমার তো সন্দেহ হচ্ছে মহারানী মা, সুরেলাই শশীকলার প্রাণ নিয়ে নিয়েছে। দুজনের মধ্যে কোনো কথায় হাতাহাতি হয়েছিল হয়তো, আর তাতেই হয়তো শশীকলার প্রাণ গেছে। না সোনাল, চন্দ্রাবতী ওর কথা থামিয়ে দিয়ে বলল, সুরেলা ওকে কেন হত্যা করবে? ওর শশীকলার সঙ্গে কি এমন শত্রুতা ছিল বলতো? আর তাছাড়া শশীকলাকে তো বিষ দেওয়া হয়েছিল। একথা শুনে সোনাল হতাশ হয়ে বলল, এখন এইসব কথার জবাব হয় শশীকলা দিতে পারত, আর না হলে ওই সুরেলা এখন দিতে পারবে। কিন্তু শশীকলা তো নেই, আর সুরেলা কখনো সত্যি বলবে না। আরে, ও তো সোজা মানা করে দেবে যে এই অলংকার ওর নয়। তখন কি করবেন আপনি? চন্দ্রাবতী নানা রকম ভাবে চিন্তা করছিল। সুরেলার কাছ থেকে তো আমি সত্যি কথা জেনেই ছাড়ব। চন্দ্রাবতী ওই অলংকার চুলে লাগাতে লাগাতে বলল, কিন্তু এখন এর থেকেও গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আমাকে। তুমি এসো আমার সঙ্গে। বলে চন্দ্রাবতী রানীমহলের দিকে এগিয়ে গেল। চিন্তা করতে করতে দ্রুত সোনাল ওর পিছনে দৌড়ল। কিছুক্ষণ পরে চন্দ্রাবতী সোনালকে নিয়ে নগরের বাজারে পৌঁছল। ওরা দুজন সাধারণ নাগরিকের ছদ্মবেশ নিয়েছিল। বাজারের লোক লস্করের মধ্যে থেকে গিয়ে একটা প্রাসাদে ঢুকল। হায় হায় মহারানী মা, সোনাল একটু ভয় পেয়ে বলল, এটা তো কোনো বড় ব্যবসায়ীর প্রাসাদ, কিন্তু এটা তো একদম ফাঁকা পড়ে আছে, কোথাও কোনো গন্ডগোল না হয়ে যায়। চিন্তা করো না সোনাল, চন্দ্রাবতী ওকে বুঝিয়ে বলল, এটা আমার গুপ্তচর মাধবের এক বন্ধুর প্রাসাদ। সে মশলা আর জড়িবুটির ব্যবসা করে, আমার বিশ্বস্ত লোক। এখানে ও আর আর একজন বিশ্বস্ত চাকর থাকে। কাল রাত্রেও আমি যমুনার সঙ্গে এখানে এসেছিলাম। চন্দ্রাবতী প্রাসাদের একটা ঘরে ঢুকলো। ঘরটা খুবই আরামদায়ক, আর বাতাস খেলা করছিল। জানালার পাশে বিছানায় মহামন্ত্রীর অবৈধ পুত্র সন্তান শুয়েছিল, যাকে গত রাত্রে চন্দ্রাবতী আর যমুনা তুলে এনেছিল। পাশে গুপ্তচর মাধব আর ওর ব্যবসায়ী বন্ধু বসেছিল, আর কিছু জড়িবুটি কাটছিল। প্রণাম মহারানী মা, ব্যবসায়ী নিজের জায়গা থেকে উঠে বলল। এখন কেমন আছে ও? চন্দ্রাবতী জিজ্ঞাসা করল। কিছু খেয়েছে ও? বাচ্চাটাকে পরীক্ষা করতে লাগলো চন্দ্রাবতী। আগে হ্যাঁ মহারানী মা, ব্যবসায়ী জবাব দিল। আজ সকাল থেকে ওর অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। কাল রাতে আপনি যা যা জড়িবুটি বলে গিয়েছিলেন সেগুলো পিষে কাঢ়া বানিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আমি। কিন্তু চন্দ্রাবতীর ধ্যান ব্যবসায়ীর কথায় ছিল না। ও এখনো বাচ্চাটাকে পরীক্ষা করে যাচ্ছিল।
বাচ্চাটা একভাবে চন্দ্রবতীকেই দেখছিল। বাচ্চার অবস্থা দেখে কিন্নর সোনালের খুব খারাপ লাগছিল। সঙ্গে এটাও ভাবছিল যে চন্দ্রবতী একটা অচেনা বাচ্চার জন্য কতটা ঝুঁকি নিয়ে নিচ্ছে। তখন চন্দ্রবতী একটা গভীর শ্বাস নিয়ে বলল, এর প্রাণ বাঁচানোর একটাই উপায়, অষ্টরসায়ন। একথা শুনে ব্যবসায়ী চন্দ্রবতীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এটা আলাদা আলাদা জড়িবুটির রস থেকে তৈরি হয়, চন্দ্রবতী ওকে বুঝিয়ে বলল। কিন্তু এই জড়িবুটি খুবই দুর্লভ। চন্দ্রবতী যেই 8টা জড়িবুটির নাম ব্যবসায়ীকে বলল, ব্যবসায়ী এক পলক চুপ করে থেকে হতাশ হয়ে বলল, আমি তো কখনো এর নামই শুনিনি মহারানীমা, এগুলো পাওয়া অসম্ভব। চন্দ্রবতী এক পলকের জন্য হতাশ হয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই নিজের জায়গা থেকে উঠে বলল, আপনার পরিচিত যত ব্যবসায়ী আছে সবার সঙ্গে আপনি যোগাযোগ করুন, বিশেষ করে যে সকল ব্যবসায়ীরা সমুদ্র পাড়ে ব্যবসা করতে যায়, ওদের মধ্যে কেউ না কেউ জানে। আচ্ছা, এখন আমি আসছি, আপনি ওকে দেখবেন, আমি কাল আবার আসব। কিছুক্ষণ পরে চন্দ্রবতী সোনালকে নিয়ে প্রাসাদের বাইরে চলে এলো। হায় হায় মহারানীমা, আপনি সত্যি মহান, সোনাল ভাবুক হয়ে বলল। চন্দ্রবতী গম্ভীর হয়ে বলল, না সোনাল, আমি মহান নই, কিন্তু নিজের চোখের সামনে কোনো অন্যায় আমি সহ্য করতে পারবো না। ওই মহামন্ত্রীর পাপের শাস্তি ওই বাচ্চাটা কেন ভুগবে বলো? ওর যে অসুখ করেছে সেটাও ওর মায়ের কাছ থেকেই পেয়েছে। সেজন্য আমি এই নির্দোষ শিশুটাকে যে কোনো মূল্যে বাঁচাবো। সোনাল কিছুক্ষণের জন্য চুপ করে গেল, তারপর রেগে গিয়ে বলল, কিন্তু আপনি এই বাচ্চাটাকে এখানে লুকিয়ে কেন রেখেছেন মহারানীমা? মহারাজকে সবকিছু বলে ওকে রানী মহলে নিয়ে আসুন না। না সোনাল, এটা সম্ভব নয়, চন্দ্রবতী হতাশ হয়ে বলল। এখানে ওকে কেউ গ্রহণ করবে না, বীরেন্দ্র প্রতাপও নয়। ও উল্টে রেগে যাবে, রাজমাতা ওকে দূর করে বাইরে ফেলে দেবেন। একটা পতিতার অসুস্থ সন্তানকে একজন রাজ পরিবার কেন গ্রহণ করবে? সোনাল এই কঠিন সত্যিটা জানত, তাইও আর কিছু বলতে পারল না। তখন চন্দ্রবতী ধীরে ধীরে বলল, আজ যদি অগ্নি আমার সঙ্গে থাকতো, তাহলে পৃথিবীর যে কোনো স্থান থেকে অষ্টরসায়ন আর 8টা জড়িবুটি ঠিকই খুঁজে আনতো আমার জন্য। তারপর আমরা দুজনে মিলে এই বাচ্চাটার প্রাণ বাঁচাতে পারতাম। অগ্নির কথা মনে পড়তেই চন্দ্রবতী হতাশ হয়ে গেল, উদাস হয়ে গেল। কি জানি ও এখন কোথায় আছে, ও কখনো ফিরে আসবে কিনা তাও জানে না। একথা ভাবতে ভাবতে ও কিছু বুঝতে পারল। ওই বাজারের লোকারণ্যের মধ্যে এদিক ওদিক দেখতে লাগলো। কে হলো মহারানীমা? সোনাল ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলো। চন্দ্রবতী বলল, আমার মনে হলো যেন কেউ আমাদের পিছু নিয়েছে। হঠাৎ ও এমন একজনকে দেখল যে ভিড় সরিয়ে এগিয়ে যাচ্ছিল। সে কালো রঙের পোশাক পরেছিল আর পাগড়ির কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিল। এই দেখো ওই যে ওই লোকটা। সোনাল, চন্দ্রবতী অস্থির হয়ে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ওর পিছু নাও। চন্দ্রবতী দ্রুত ওই লোকটার পিছনে পিছনে দৌড়তে লাগলো। সোনালও সঙ্গে সঙ্গে দৌড়লো, কিন্তু লোকটা ভিড়ের মধ্যে কোথাও উধাও হয়ে গেল। তো কে ছিল ওই লোকটা, আর কেনই বা চন্দ্রবতীর পিছু নিয়েছিল সে? চন্দ্রবতী কি ওই বাচ্চাটার প্রাণ বাঁচাতে পারবে? শশীকলাকে কি সুরেলাই হত্যা করেছিল? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।